আবার যদি ইচ্ছা করো আবার আসি ফিরে, দুঃখ সুখের ঢেউ খেলানো এই সাগরের তীরে। আবার জলে ভাসাই ভেলা, ধুলার পরে করি খেলা, হাসির মায়া মৃগীর পিছে ভাসি নয়ন নীরে। কাঁটার পথে আঁধার রাতে আবার যাত্রা করি, আঘাত খেয়ে বাঁচি কিংবা আঘাত খেয়ে মরি। আবার তুমি ছদ্মবেশে আমার সাথে খেলাও হেসে, নূতন প্রেমে ভালোবাসি আবার ধরণীরে। আবার যদি ইচ্ছা করো আবার আসি ফিরে। সৌমিত্র বসু তার কথা শুরু করছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে 7ই বৈশাখ, বুধবার 1428, ইংরেজির 21শে এপ্রিল 2021, তিথি চৈত্র শুক্লপক্ষ নবমী, নক্ষত্র পুষ্যা, সূর্যোদয়ের সময় ভোর 5:15 হয়ে 31 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:55 হয়ে 21 সেকেন্ড। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 7:59 গতে দেবারিগণ। আজ উর্দু কবি মোহাম্মদ ইকবাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1938 খ্রিস্টাব্দে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927 এবং চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের যে ফেসবুক আছে তার নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। নিতান্ত কোনো অসুবিধে না ঘটলে, বাধা না ঘটলে প্রত্যেক দিন রাত্রি 9:30টার সময় আপনাদের সৌমিত্র বসু এই ফেসবুকে লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হয়, কথামৃত শোনায়, আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে শোনায়, আপনাদের কথার উত্তর দেয়। তাহলে আপাতত একটু গান শুনি, গানের পর আজকে একটা বিশেষ দিন, সেই বিশেষ দিনটার কথা খুব সামান্যই একটা দুটো কথাই বলবো এবং তারপরে বলবো আজকের অনুষ্ঠান সূচি। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদেরই সৌমিত্র বসু। এরপর ফিরে এলাম আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আজ রামনবমী। আজকের দিনেই জন্ম হয়েছিল রামচন্দ্রের। যুগ যুগ ধরে এই রামায়ণের কাহিনী অসংখ্য মানুষের মনের মধ্যে আশার, আদর্শের স্বপ্ন বুনে চলেছে। রামনবমীর দিন আমাদের অনুষ্ঠান বলি আপনাদের। প্রথমে তো পুরাণ চিরন্তন বেতাল পঞ্চবিংশতির গল্প শোনাচ্ছি আপনাদের। এবারে যে গল্পটা বলবো সে গল্পটা খুব ছোট গল্প, কিন্তু এই গল্পটার মধ্যে খুব গভীর কতকগুলো ব্যাপার আছে। সেটা পরে 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 গল্পের পরে আপনাদের তাই নিয়ে কথা বলবো। এই গল্পের শেষে চলে যাব প্রণমী তোমারে এই পর্যায়ে। প্রণমী তোমারেতে আপনারা জানেন স্বামীজির কথা, স্বামীজির বলা একটি গল্প ইন্দ্রিয় সংযম নিয়ে, সেটা খুব ছোট করে বলবো এবং তার সূত্র ধরে একটা দুটো কথা আমার মনে হয়েছে সেইগুলো আপনাদের একটু শোনাবো। তারপরে হে মহাজীবন, হে মহাজীবনে গতদিন যার কথা বলেছিলাম তার নামটা শোনাবো আপনাদের, এবং তারপরে নতুন একজন মহাজীবনের কথা বলবো। দীপক ভট্টাচার্য, তিনি একটি বিখ্যাত খবরের কাগজের একটা কাটিং পাঠিয়েছেন, তাতে একজনের জীবনের কথা আছে, সেই কথাগুলো অবলম্বন করে আমাদের আজকের যে নতুন মহাজীবন। তারপর চিঠিপত্রের উত্তর এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা বলছিলাম মাহেশের জগন্নাথ মন্দিরের কথা, তাই নিয়ে নানান গল্প 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তাহলে শুরু করব পুরাণ চিরন্তন বা বেতাল পঞ্চবিংশতির কথা, কিন্তু তার আগে একটু গান শুনে নিতে হবে। তো শরণাগত অনুষ্ঠানে আজকে আপনাদের যে গল্পটা বলবো সে গল্পটা খুব ছোট। শুনছেন 92.7 বিগ এফএম, আমি আপনাদের সৌমিত্র বসু। ভোর 5টায় শুরু করেছি আমাদের অনুষ্ঠান, চলবে 7টা পর্যন্ত। তো এই যে ছোট্ট
ছোট্ট গল্পটা আমার নিজের মনে হয়েছে গল্পটা কি বলবো, আপনাকে খুব ভাবাবার ক্ষমতা রাখে। সে কথায় আসবো, কিন্তু গল্প শুরু করবার আগে একটা কথা জিজ্ঞেস করি। এই যে ধরুন, আমার মতো আপনাদের অনেকেরই তো খানিকটা বয়স হয়েছে, মানে শরণাগত অনুষ্ঠানটা তো হওয়ার কথা খানিকটা বয়স্ক লোকেদের অনুষ্ঠান, পুরোটা তাই হয় না, প্রচুর কম বয়সী ছেলে মেয়ে এই অনুষ্ঠান শোনে। আচ্ছা, আপনাদের যাদের একটু বয়স হচ্ছে তাদের জিজ্ঞেস করি যে এই বয়সটা মেনে নিতে অসুবিধে হয়নি? গোড়ায় গোড়ায় হয়তো হয়েছিল, তারপর আস্তে আস্তে মানুষ এই বেশি বয়সের কাছে আত্মসমর্পণ করে, এবং তখন দেখা যায় যে না, বুড়ো বয়সটা খুব খারাপ কিছু না। কে ঠিক বলছি? এই কথাগুলো বললাম তার কারণ এই যে নারায়ণ নামের যে ব্রাহ্মণের গল্প বলবো আপনাদের, বিষ্ণুপুর বলে একটা জায়গার বাসিন্দা, তিনি কিছুতেই নিজের বয়সটা মানতে চাইছেন না। এদিকে নাতি হয়ে গেছে, ওদিকে মেয়েরও ছেলে মেয়ে হয়ে গেছে, কিন্তু তার ভোগ করবার ইচ্ছে এখনো যায়নি। না, ইচ্ছে আছে 16 আনা, কিন্তু শরীর তো আর দেয় না। তাই নিয়ে ব্রাহ্মণের প্রবল অভিযোগ, কেন শরীর দেবে না কেন? মোট কথা হলো, সেই ব্রাহ্মণ, ওই যে আমি বলছিলাম না যে বয়সের কাছে আত্মসমর্পণ করার কথা, সেই আত্মসমর্পণে কিছুতেই রাজি নন। রাজি যে নন, মানে বয়সটাকে যে মেনে নিতে পারছেন না, তার একটা কারণ হলো তিনি একটা বিদ্যা জানেন। সেই বিদ্যার নাম হচ্ছে পরকলেবর প্রবেশিনী বিদ্যা। পরকলেবর প্রবেশিনী বিদ্যা, সোজা কথায় অন্যের শরীরের মধ্যে ঢুকে পড়ার বিদ্যে। তার মানে তার সমস্ত ভোগের ইচ্ছে নিয়ে তিনি, মানে তার আত্মা, খুব অনায়াসে অন্য কারুর দেহের ভেতরে ঢুকে পড়তে পারে। এমনটা হতেই পারে, সেই দেহের মধ্যে বেশ সুখে স্বচ্ছন্দে খেয়ে মেখে থাকতে পারলেন আরো বেশ অনেকদিন। তো ব্রাহ্মণ মনে মনে তাই ঠিক করলেন যে কোন যুবকের দেহের মধ্যে ঢুকে পড়তে হবে। এটা একটা মুশকিল তো আছে, হঠাৎ করে কারুর দেহের মধ্যে ঢুকে পড়লে হইচই হবে না? সব জানাজানি হয়ে যাবে, তাতে তো বিপদ। না 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 না, কাউকে জানানো চলবে না। কি করে সেটা সম্ভব হতে পারে? তো ব্রাহ্মণ মনে মনে একটা ফন্দি করল। ছেলে পুলে নাতি নাতনি সবাইকে ডেকে বলল, দেখো বাবা, অনেকদিন তো সংসার করা হলো, যা বুঝলাম এখানে কোনো সুখ নেই, এ সবটাই ধোঁকার টাটি। তাই ঠিক করেছি আমি এই সংসার ছেড়ে বনে চলে যাব, সেখানে গিয়ে সাধন ভজন করে দিন কাটাবো। তোমরা আর আমার খোঁজ খবর কিছু করো না, কেমন? তো যা হয় সবাই মিলে প্রচুর আপত্তি করলো, কিন্তু ব্রাহ্মণ তো অনড়, তিনি বনে চলে যাবেন। বনে চলে গেলেন, আর কেউ তার কোনো খোঁজ খবর নিতে পারবে না। বনে গিয়ে কিছুদিন গেল, তারপরে এক যুবকের শরীরের মধ্যে সেই ব্রাহ্মণ, মানে সেই ব্রাহ্মণের যে আত্মা, সেটা ঢুকে পড়ল। প্রবেশ করবার আগে সেই ব্রাহ্মণ একবার হাউ হাউ করে কেঁদেছিল, আর পরক্ষণেই আবার হেসেছিল। বেতালের প্রশ্ন হলো, কেন প্রথমে কাঁদলো কেন, তারপরে হাসলো কেন? বিক্রমাদিত্য কি বলেন? বিক্রমাদিত্য কি বলেন সেটা আজকে আর বলবো না, বলবো আগামীকাল। এবং সেই সূত্র ধরে আপনাদের সৌমিত্র বসু তার নিজের ভাবনা চিন্তার কথা একটু শোনাবে আপনাদের, এবং আপনাদের মতামত চাইবে নিশ্চয়ই। কিন্তু আপাতত এই যে পুরাণ চিরন্তন, এটা এখানেই শেষ। গানের পর আমরা ফিরে আসব প্রণমী তোমারে এই পর্যায়ে। স্বামী বিবেকানন্দের বলা একটি গল্পের কথা বলবো, এবং সেই সূত্র ধরে সৌমিত্র বসুর একটু গোয়েন্দাগিরি শুনবেন আপনারা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত গান কথা আপনাদের বলবো এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। হ্যাঁ, সেই কথাই তো দিয়েছিলাম। না না, গল্পের পুরোটা বলবো না, মানে বেশ রসিয়ে রসিয়ে গল্প বলার দরকার নেই এখন। যেটা বলবার সেটা বলবো যে একেবারে শেষটুকু, কারণ
তার উপর স্বামীজির যে মন্তব্য সেইটাই হলো আসল, সেইটা দিয়েই স্বামী বিবেকানন্দকে চিনতে পারা যাবে খানিকটা, সেটাই তো আমাদের কাজ। গল্পটা হলো মানে মোটামুটি শেষটা, যে নায়ক বৃন্দাবনে এসে একজন শেঠ বলতে পারেন, বণিক বলতে পারেন, তার মেয়ের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু সেই মেয়েটির ভালোবাসা সে পেল না। শেষে অনুতাপে সে নিজের চোখ দুটো উপড়ে ফেলল। কি গল্পটা একটু চেনা লাগছে? ভাবুন 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 ভাবুন, আর গান শুনুন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তারপর ফিরে আসছে আপনাদের এলাম সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বলছিলাম পুরাণ চিরন্তন বেতাল পঞ্চবিংশতির গল্প, যে নায়ক তার প্রেমিকাকে পেল না, তার চোখ দুটো উপড়ে ফেলল। তো এই যে চোখ দুটো উপড়ে ফেলল, এই ঘটনাটাকে কি চোখে দেখছেন স্বামীজি? না, আমাদের ক্ষেত্রে যেটা হওয়ার কথা সেটা তার ক্ষেত্রে হচ্ছে না। মানে এর ফলে তার মনে ছেলেটার সম্পর্কে কোনো দুঃখ তৈরি হচ্ছে না, বরং তার মনে হচ্ছে এটাই ভালো। চঞ্চল অসংযত ইন্দ্রিয়কে বশ করবার জন্য যদি এইভাবে নিজেকে অন্ধ করে ফেলতে হয়, তাহলে সেটাই আমাদের করা উচিত। কিন্তু এইটুকু পড়ে আমার মজা লেগেছে অন্য কারণে, জানেন। আচ্ছা, আমি এটাই গোয়েন্দাগিরি আর কি, এখানে ওই সুন্দররাম আয়ারের লেখায় কোথাও বলা নেই, কিন্তু স্বামী বিবেকানন্দ কি বিল্বমঙ্গলের গল্পটা বলেছিলেন ইন্দ্রিয় সংযমের উদাহরণ হিসেবে? চোখ অন্ধ করা। মনে রাখবেন, গিরিশচন্দ্র ঘোষ এই বিল্বমঙ্গলের গল্প শুনেছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মুখ থেকে। তারপর তিনি সেই কাহিনী নিয়ে লিখেছিলেন তার একটি বিখ্যাত নাটক বিল্বমঙ্গল ঠাকুর। সেটাকে একেবারেই অন্যরকম করে এখনকার একটি দল অভিনয় করেন। সে নাটক পড়েছিলেন স্বামী বিবেকানন্দ, বা আমি জানি না, গিরিশচন্দ্রের মুখে শুনে থাকতেও পারেন। দুজনে খুব বন্ধু ছিলেন, তো এবারে গলায় গলায় বন্ধুত্ব যাকে বলে, যত বন্ধুত্ব তত ঝগড়া, তার অনেক গল্প আছে। তো স্বামী বিবেকানন্দের এই বিল্বমঙ্গল ঠাকুর নাটকটা পড়ে বা শুনে মনে হয়েছিল যে এই যে নাটকটা গিরিশ লিখেছেন এবার অসাধারণ হয়েছে। তিনি এই নাটকটা লিখে শেক্সপিয়ারকেও ছাড়িয়ে গেছেন। তো দাক্ষিণাত্যে প্রবাসে গিয়ে ইন্দ্রিয় সংযমের উদাহরণ হিসেবে তিনি কি তাহলে এই বিল্বমঙ্গল ঠাকুরের এই গল্পটাই বলেছিলেন? জানি না, অনুমান করতে ইচ্ছে করছে এই আর কি। কিন্তু সংযমটা কত দরকারি মনে করতেন স্বামীজি। মানে তার জন্য ইন্দ্রিয়কে যদি নষ্ট করে ফেলতে হয় তাতেও কোনো ক্ষোভ নেই, এমনটাই তার বিশ্বাস ছিল। এদিকে ইন্দ্রিয় সংযমের কথা বলছেন, কিন্তু ওই ত্রিবান্দ্রামে থাকবার সময় স্বামীজির সঙ্গে যোগাযোগ হলো এক ভদ্রলোকের। তিনি এমনিতে ত্রিবান্দ্রামে থাকেন না, বাইরে থেকে এসেছেন আপিসের কাজে, কিছুদিনের জন্য ওখানে আছেন। ভদ্রলোক বাঙালি, নাম মনমথনাথ ভট্টাচার্য। ব্যাস, স্বামীজি তাঁর বাড়িতেই থাকতে আরম্ভ করলেন। একদিন থাকেন, দুদিন থাকেন। তো এই নিয়ে সুন্দররাম আয়ারের তো খুব অভিমান হয়েছে। একদিন তো বলেই ফেললেন, আপনি তো আর আমার বাড়িতে আসেন না স্বামীজি, ওই ভট্টাচার্য বাবুর বাড়িতেই থাকেন। স্বামীজি একটা কথা বললেন, দেখুন আমরা বাঙালিরা না একটু ঘরকুনো, নিজেদের মধ্যে জড়াজড়ি করে থাকতেই ভালোবাসি। আর তাছাড়া আপনার বাড়িতে থাকলে মাছ খাওয়া হয় না, তো বাঙালি বাড়িতে মাছ খাবার সুযোগ পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, এই ভট্টাচার্য মশাই ছিলেন স্বামীজির সহপাঠী, স্কুলে বা কলেজে একসঙ্গে পড়তেন। দেখুন, ইন্দ্রিয় সংযম নিয়ে যখন অমন একটা কথা বলেন তখন মনে হয় মানুষটার কোনো রসকস নেই। আবার আপনার আমার মতন সহজ জীবনের আনন্দটাও দিব্যি উপভোগ করতে পারেন। খুব আশ্চর্য মানুষ, তাই না? শেষ হলো প্রণবী তোমারে আজকের মতো। এরপর হে মহাজীবন 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে প্রথমে গতদিনে যে গল্পটা বলেছিলাম তার যিনি নায়ক, যিনি মহাজীবন, তার নামটা আপনাদের শোনাব। তারপর নতুন গল্প। ফিরে আসছি গানের পর, আপনাদের সৌমিত্র বসু। হে মহাজীবন পর্বে
তার নাম দেওয়া যেতে পারত এক সন্ন্যাসীর কাহিনী, কিন্তু না, যাকে সন্ন্যাসী বলে তিনি তো তা ছিলেন না। তিনি ছিলেন একজন ধর্মনিষ্ঠ খ্রিস্টান, এবং তার জন্ম হয়েছিল রাশিয়ায়। রাশিয়াতেই আমৃত্যু থেকেছেন তিনি। এই যে মানুষটি এখনো পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ লেখকদের মধ্যে অন্যতম, সেই সঙ্গে একজন সাধকও বটে, সততার প্রতিমূর্তি হিসেবে তাকে গণ্য করে এই পৃথিবীর মানুষ। তার নাম হল লিও টলস্টয়। হ্যাঁ, লিও টলস্টয়। ওয়ার অ্যান্ড পিস যার লেখা, আনা কারেনিনা যার লেখা, সেই লিও টলস্টয়। এরপর নতুন একজন মানুষের কথা, সেটাও আমি নিজে তার সন্ধান করিনি। এই সন্ধানটি পাঠিয়েছেন দীপক ভট্টাচার্য, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। গানের পর ফিরে আসছি দীপক বাবুর পাঠানো যে হেম মহাজীবন, তার কথায়। একটি জীবন, সেই জীবনটা ছাপা হয়েছে, সেই জীবনটার কথা বলবো আপনাদের আজকে। কিন্তু তার আগে একটা প্রশ্ন করি। আচ্ছা, আধুনিক মানুষ বলতে কি বোঝেন? আমি জানি আপনারা নানান জনে নানান রকম করে বিষয়টা দেখবেন। আমি কিন্তু বলবো যে যিনি যুক্তির পথ ধরে হাঁটেন, যুক্তি দিয়ে যাকে ঠিক বলে মনে হয় সেটাই করেন, আর তার জন্য যত কিছু অন্যায়, অপবাদ, আঘাতকে সহ্য করেন, কোনো বাধাকেই পরোয়া করেন না, তিনি আমার চোখে আধুনিক। আমি যার কথা বলবো আজকে, তিনি এই রকম আধুনিক একজন মানুষ। আর যখন ভাবি তার জন্ম হয়েছিল 190 বছর আগে, তখন কেমন সারা শরীর, দেহ, মন অবশ হয়ে যায়। সেই সময় মহারাষ্ট্রের এক গ্রামে দাঁড়িয়ে, নিশ্চয়ই তার স্বামী তাকে সাহায্য করেছেন, কিন্তু সেই 200 বছর আগে গ্রামের মধ্যে কি সব কাজ করে গেছেন, বাপ রে বাপ, ভাবা যায় না। এই যে আধুনিক মানুষ, তার সময়ের তুলনায় অনেকখানি এগিয়ে থাকা মানুষ, তার প্রধান ভাবনার জায়গাটা কোথায়? সেটা হলো সব মানুষ সমান, সব মানুষের সমান অধিকার। বামুন সুদ্দুর বলে কিছু নেই, গরিব বড়লোক বলে কিছু নেই। অথচ তখন জাতপাতের ভেদ সাংঘাতিক। তার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন স্বামী স্ত্রী। এসব ক্ষেত্রে আমরা সবাই বুঝি, মেয়েরা বিশেষ করে বোঝেন, মেয়েদের উপরই চাপটা বেশি পড়ে। তো সংসার বলুন, সমাজ বলুন, মেয়েদের উপরে তাদের তর্জন গর্জনটা বেশি হয়। পরোয়াই করেননি। ছোট জাতের লোকেদের জন্য নিজেদের বাড়ির কুয়ো খুলে দিয়েছেন, জল নিয়ে যাও। না, আজকের দিনে হয়তো তেমন কিছু নয়, অন্তত শহর অঞ্চলে, কিন্তু আজ থেকে 150-200 বছর আগে এরকম একটা কাণ্ড করছেন একজন। আজ থেকে 150-200 বছর আগে বিধবাদের তো অবর্ণনীয় কষ্ট। বাড়ির লোক তাদের সঙ্গে কুকুর ছাগলের মতো ব্যবহার করে। তো ঠিক আছে, চলে এসো আমাদের কাছে, আমরা যদি দুটি খেতে পাই তোমরাও পাবে। 35 জন বিধবাকে আশ্রয় দিলেন স্বামী স্ত্রী মিলে। কিংবা আর একটা বলি, ধরুন একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হবে। হ্যাঁ, মেয়েটা ছেলেটাকে চেনে না, শ্বশুর বাড়ির কিছু চেনে না, একটা অচেনা অজানা জায়গায় এসে তাকে অপরিচিত লোকজনের সঙ্গে মানিয়ে নিতে হবে, এবং তখন বিয়ে হচ্ছে। তখনকার দিনে একটা বাচ্চা মেয়েকে, এটা কিরকম নিয়ম বলুন তো? নিজের ছেলে, সে আবার দত্তক নেওয়া ছেলে, তার সঙ্গে বিয়ে দিলেন অন্য জাতের একটি মেয়ের। সেটা সম্ভবত আধুনিক ভারতের প্রথম অসবর্ণ বিবাহ। শুধু তাই নয়, শ্বশুরবাড়ির সঙ্গে যাতে পরিচিত হতে পারে মেয়েটি, তার জন্য বিয়ের আগে কিছুদিন ভাবি বউকে নিজের বাড়িতে এনে রাখলেন। কল্পনা করতে পারেন? হ্যাঁ, বিধবাদের আশ্রয় দেওয়া, বিয়ের আগেই বউকে ঘরে এনে রাখা। চারপাশে তো ঢিড়ি পড়ে গেল। আর সবচেয়ে বড় করে যেটা বলবার, সেটাই সবচেয়ে শেষে বলি।
তখনকার দিনে নিজেরা স্কুল খুলেছিলেন, আর সেই স্কুলের শিক্ষা দেওয়ার যে পদ্ধতি, সেটা তখনকার ব্রিটিশ সরকারকে পর্যন্ত চমকে দিয়েছিল। তারা রিপোর্টে লিখেছিলেন যে এই রকম করে স্কুল চলছে, আমাদের এর সঙ্গে পাল্লা দিতে না পারলে কিন্তু আমাদের খুব বদনাম হয়ে যাবে। এই সর্ব অর্থে প্রণম্য মানুষটির কথা বললাম, তার নামটা বলবো আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন আপনাদের চিঠিপত্রের উত্তর। আমি আপনাদের সৌমিত্র বসু। আর পরিবারের সকল সদস্যদের জানাই শুভ সকাল। আপনার কাছে আমার একান্ত অনুরোধ, আপনি যদি সারদা মায়ের লেখা চিঠিগুলি শরণাগত অনুষ্ঠানে পাঠ করেন তাহলে খুব ভালো হয়। ইতি দেবাশিস কুমার ঘোষ, হাওড়া। খুব ভালো প্রস্তাব। আমরা অবশ্যই সারদা মাকে নিয়ে অনেক দিন ধরে অনুষ্ঠান করেছি, এখন করছি স্বামী বিবেকানন্দকে নিয়ে। বেশ, তো যদি কখনো সুযোগ পাই তাহলে তার লেখা চিঠি একটু পড়ে শোনানো যাবে সবাইকে, সে তো ভালোই হয়। পরের চিঠিতে চলে যাব। পরের চিঠি প্রাণের সৌমিত্র বাবু। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই সম্মানিত হলাম। প্রাণের সৌমিত্র বাবু, প্রথমে আপনি আমার অনেক ভালোবাসা নেবেন। আমি এই অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। আমার কাছে সকালের মন ভালো করার টনিক যদি সম্ভব হয়, হরিচাঁদ ঠাকুরের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সমস্ত কর্মকাণ্ডের বিষয়ে আলোকপাত করেন, তবে কিছু অজানা বিষয়ে জানতে পারবো এবং আমরা সমৃদ্ধ হব। এই অনুরোধ রইল। আবার অনেক ভালোবাসা জানিয়ে শেষ করলাম। সঞ্জয় কুমার রুদ্র, নবপল্লী, বারাসাত, কলকাতা 126। সঞ্জয়বাবু খুবই ভালো প্রস্তাব করেছেন। নিশ্চয়ই হরিচাঁদ ঠাকুরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করতেই পারি। একটু সময় দিন, একটু তথ্য জোগাড় করে নিতে হবে, করে নিয়ে নিশ্চয়ই আপনাকে এবং শরণাগতের শ্রোতাদের শোনাবো। তাহলে আজকের মতো চিঠিপত্র এখানেই শেষ করি। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমরা এখন আছি শ্রীরামপুরের কাছে মাহেশে, সেখানে জগন্নাথ দেবের মন্দিরে। আমি ফিরে আসছি গানের পর, সঙ্গে থাকুন। ধ্রুবানন্দের কথা বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। মাহেশের যে জগন্নাথের মন্দির, সেই মন্দির ধ্রুবানন্দ প্রতিষ্ঠা করেছেন। সেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনের মূর্তি, ওই জলে ভেসে আসা নিম কাঠ থেকে তিনজনের মূর্তি তৈরি করা হয়েছে এবং সেই মূর্তির পুজো করা হচ্ছে। কিন্তু সমস্যা যেটা, ধ্রুবানন্দ বুড়ো হচ্ছেন, শরীর আর চলে না। নেহাত মনের জোরে জগন্নাথ দেবের পুজোটা করেন, কিন্তু যতটা যা করার কথা ততটা পেরে ওঠেন না। তাই নিয়ে মনে খুব দুঃখ। দিনরাত দেব জগন্নাথকে ডাকেন, আমি অশক্ত হয়ে গেছি প্রভু, তোমার পুজোর ভার বহন করবার ক্ষমতা আমার নেই। অথচ আর কাউকে তো দেখতে পাচ্ছি না। কি হবে প্রভু? কি আবার হবে? প্রভু নিজের পুজোর ভার নিজেই নিয়ে নেবেন। রাত্রির বেলা একটা স্বপ্ন দেখলেন তিনি, দেব জগন্নাথ দেবের স্বপ্ন। সেই স্বপ্নের কথায় আসবো গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। আপাতত আমরা আছি মাহেশে, জগন্নাথ মন্দিরের সামনে। ধ্রুবানন্দ তো প্রার্থনা করেন যে অন্য কেউ আসুক, অন্য কেউ আসুক, পুজো করবার জন্য অন্য কেউ আসুক, আমি তো পারছি না, আমার শরীর দিচ্ছে না। রাত্রিবেলা ধ্রুবানন্দকে স্বপ্নে দেখা দিলেন স্বয়ং প্রভু জগন্নাথ। সেই কথাই বলবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। ধ্রুবানন্দ তাকে বললেন, প্রভু আমার বয়স হয়েছে, জরা গ্রাস করেছে, আমি যে আর তোমার পুজো করতে পারি না প্রভু। মনে বড় গ্লানি হয় যে আমার, তুমি কোনো একটা উপায় করে দাও, তোমার পুজোর ব্যবস্থা তুমি নিজে করে নাও ঠাকুর। ধ্রুবানন্দ দেখলেন জগন্নাথ হাসছেন,
বললেন, তাই করব, তুই বিচলিত হোস নে। কাল সকালবেলা একটি ছেলে তোর কাছে আসবে, তুই তার হাতে আমার পুজোর ভার তুলে দিবি। সত্যি সত্যি পরদিন ধ্রুবানন্দের সঙ্গে দেখা করতে এলো একটি ছেলে। কম বয়স, ভারী মিষ্টি চেহারা, স্বভাবটিও বড় সুন্দর। ধ্রুবানন্দ বুঝলেন একে প্রভু জগন্নাথ দেবী পাঠিয়েছেন। এই তো একটা গল্পের চেহারা। এর আর একটা মত আছে, ওই যে ছেলেটি উনি হলেন স্বয়ং প্রভু জগন্নাথ। এইভাবে কিছুদিন চলল। প্রভু জগন্নাথই প্রভু জগন্নাথের পূজা আর্চা করেন, তার রান্না করেন, খেতে দেন। তারপর একদিন শ্রী চৈতন্যদেবের দর্শন পেলেন ধ্রুবানন্দ। শ্রী চৈতন্যদেব এই পথ ধরে যাচ্ছিলেন। ধ্রুবানন্দকে দেখে তার সঙ্গে তার সম্পর্ক হল। চৈতন্যদেব কমলাকর, তাকে এখানে থাকবার আদেশ দিলেন। সেই থেকে কমলাকর হলেন মাহেশের জগন্নাথ মন্দিরের পুরোহিত। কমলাকর পিপিলাই, তার বংশধরেরাই এই পুজোর অধিকার পেয়ে এসেছেন। তবে এখানকার পুরোহিত হবার পর এই পিপিলাই পদবিটা আর থাকলো না তাদের। জগন্নাথের পুজোর অধিকারী বলে তাদের পদবি হল অধিকারী। যদি জগন্নাথের মন্দির দেখতে যান তাহলে কমলাকরের সমাধি আছে এখানে, অবশ্যই দেখে আসবেন। তো মন্দির তো প্রতিষ্ঠা হলো ধীরে ধীরে, কিন্তু তার খরচ চলবে কোথা থেকে? সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি নাগাদ নিদারুণ আর্থিক সংকট শুরু হলো। পুজো বুঝে আর করা যায় না। খবর পেলেন ঢাকার নবাব শাহ সুজা। 1653 খ্রিস্টাব্দে তিনি 395 একর জমি দান করলেন এই জগন্নাথ দেবকে। 395 একর জমি 1653 খ্রিস্টাব্দে। তাহলে এই পুরো এলাকাটার নাম হয়ে গিয়েছিল জগন্নাথপুর। তবে সেই পুর এখন আর নেই। প্রাচীন সেই মন্দিরও নেই। সেই মন্দিরকেও গঙ্গা তার খাত বদলাবার সময় ধ্বংস করে দিয়েছে। এই মন্দির নতুন করে বানানো হয়, তার জন্য অর্থ দিয়েছিলেন কলকাতার বিখ্যাত ধনী নয়নচাঁদ মল্লিক। এই যে মাহেশ, এখন অবশ্য মাহেশ না বলে শ্রীরামপুর বললেই মানুষজনের পক্ষে বোঝা সহজ হয় দেখেছি। এখানকার রথযাত্রা যে খুব বিখ্যাত তা তো আপনারা সকলেই জানেন, কিন্তু এটা কি জানেন? প্রাচীনত্বের দিক থেকে পুরীর রথযাত্রার পরেই এর স্থান। নানাভাবে পুরীর রথযাত্রার সঙ্গে সম্পর্ক আছে। যেমন পুরীতে রথযাত্রা শুরু হলেই এখানকার জগন্নাথ, বলরাম, সুভদ্রা তাদের যাত্রা শুরু করেন। কিভাবে? একটা নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসে রথের ওপর, ওটাই হলো ইঙ্গিত। তারপরেই মাহেশের রথ চালানো শুরু হয়। হ্যাঁ, ইতিহাস তো হলো। আজকে আর সময় নেই, পরের দিন আপনাদের জগন্নাথের মন্দিরে নিয়ে যাব, ঘুরে ঘুরে দেখব মন্দিরটা। আজকের মতো আপাতত যেটা বলবার, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় SG না লিখলে কিন্তু সে চিঠি আমার কাছে এসে পৌঁছবে না। আর আমাদের ফেসবুকের নাম হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক দিন নাকি প্রত্যেক রাত 9:30টার সময় আমি এই শরণাগত সৌমিত্র পাতায় লাইভে আপনাদের সামনে উপস্থিত থাকি। কখনো কখনো যে বাদ পড়ে যায় না তা নয়, সব দিন রাত্রি 9:30টার সময় বাড়িতে ফিরতে পারি না, তো তখন একটু অসুবিধে হয়, কিন্তু মোটের ওপর থাকি। এই হলো আজকের মতো শরণাগত। খুব ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন, আর মাস্ক পরবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন, সাবান ব্যবহার করবেন। সতর্ক থাকুন, সাবধান থাকুন। শুধু আপনার নিজের জন্য নয়, আপনার চারপাশে যারা আছেন তাদের